আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নিউক্লিয়াসের শেল মডেলের তত্ত্ব এটা ব্যাখ্যা করব। এই প্রশ্নটি অনার্সে এবং ডিগ্রিতে দুই জায়গাতেই কিন্তু বেশ কয়েকবার আসছে। সো নিউক্লিয়াস শেল মডেল হচ্ছে নিউক্লিয়াসকে ব্যাখ্যা করার একটা মডেল। ঠিক যেমন অ্যাটমের মধ্যে শেল থাকে, মানে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথ কিন্তু আমরা পড়ে আসছি এগুলো। সো একই রকমভাবে নিউক্লিয়াসেও কক্ষপথ থাকে, এটা বিবেচনা করে হচ্ছে শেল মডেল। ওকে, এই জন্য নামটা শেল বা কক্ষপথ। সো নিউক্লিয়ার শেল মডেলের যে মূল যেই ধারণাটা, সেটা তো আশা করি ক্লিয়ার হয়ে গেল যে এটা হচ্ছে অ্যাটমের ভিতরে থাকা ইলেকট্রনরা যেভাবে কক্ষপথে ঘুরে একই রকমভাবে নিউক্লিয়াসের মধ্যেও কক্ষপথ বিরাজমান থাকে। এখন হয়তো তুমি ভাবতে পারো যে এই ধরনের আইডিয়া কিভাবে পেলো যে কক্ষপথ বলে কিছু থাকতে পারে। এই আইডিয়াটা পেলো হচ্ছে ম্যাজিক নাম্বার থেকে। ঠিক আছে, এই যে শব্দটা তুমি দেখতে পাচ্ছ ম্যাজিক নাম্বার। সো এই ম্যাজিক নাম্বারগুলোতে নিউক্লিয়ন যদি এই ম্যাজিক নাম্বার টাচ করে তাহলে দেখা যায় যে ওই নিউক্লিয়াসটা বেশ স্টেবল থাকে, যেটা আসলে আমরা কক্ষপথ হিসেবে বিবেচনা করতে পারি। কারণ আমরা জানি যে ইলেকট্রনের ক্ষেত্রে যখন যখন শেষ সর্ববহিস্থ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে তখন সেই মৌলটা বেশ সুস্থিত হয়। উদাহরণস্বরূপ হিলিয়াম। যখন সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন থাকে 8টা, তখনও কিন্তু দেখা যায় যে ওই মৌলগুলো বেশ স্টেবল থাকে। যেমন উদাহরণস্বরূপ নিয়ন, আর্গন, এদের কিন্তু শেষ কক্ষপথে 8টা থাকে ইলেকট্রন করে, এবং এরা কিন্তু বেশ বেশ স্টেবল। আমরা জানি এরা নোবেল গ্যাস, এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এরা বেশ স্থিতিশীল, বেশ স্টেবল। একই রকমভাবে নিউক্লিয়াসের মধ্যে এরকম কিছু অদ্ভুত নাম্বার পাওয়া গেল যেই নাম্বারগুলোতে নিউক্লিয়াস স্টেবল থাকে, যেখান থেকে আমরা আইডিয়া করতে পারি যেহেতু এই নাম্বারগুলোতে নিউক্লিয়াস স্টেবল থাকে, তাই এই নাম্বারগুলা কারণে বোঝা যাচ্ছে যে এই নাম্বারগুলার হচ্ছে কক্ষপথকে রিপ্রেজেন্ট করে। ঠিক যেমন পরমাণুর ইলেকট্রন যখন ঘুরে সে বিভিন্ন বিভিন্ন যেমন নিয়ন, আর্গন, এদের ক্ষেত্রে যেমন স্টেবল প্রকাশ করে, বিকজ এদের শেষ কক্ষপথে 8টা মানে বিশেষ একটি নাম্বার আছে। একই রকমভাবে এই বিশেষ নাম্বার থাকার কারণে আমরা আমরা ধারণা করে নিয়েছি নিউক্লিয়াসের ভিতরেও হয়তো শেল বলে কিছু আছে। তো অনেক বকবক করলাম, অনেক কিছুই বললাম, আসল ব্যাপারটা একটু চলে আসি। আমরা কিভাবে পরীক্ষায় এটা লিখব। ঠিক আছে, আমি এখানে ধারাবাহিকভাবে পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেই রিলেটেড আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবা, এই কামনা করি তোমাদের কাছ থেকে। তাহলে প্রথম লাইনটা তুমি দেখতে পাচ্ছ যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ন সমূহ বলতে বোঝায় প্রোটন ও নিউট্রন সুনির্দিষ্ট শক্তিস্তর বা এনার্জি লেভেল অবস্থান করে। এটা হচ্ছে এই মডেলের মেইন কনসেপ্ট। এরপরে ম্যাজিক নাম্বার নিয়ে আসি আমরা। যে পরীক্ষালব্ধ তথ্য থেকে আমরা দেখতে পাই যে যেসব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা অথবা এদের যোগফল নির্দিষ্ট কিছু সংখ্যা হয় তারা প্রকৃতিতে অত্যন্ত স্টেবল হয়। আমি আবারও বলি, যদি এই সংখ্যাগুলো প্রোটন সংখ্যা যদি 2টা হয়, 8টা হয়, 20টা হয়, 28টা হয়, 50, 82 বা 126 হয়, বা নিউট্রন সংখ্যা যদি এই নাম্বারগুলো হয়, অথবা প্রোটন আর নিউট্রনের যোগফল অর্থাৎ ভর সংখ্যা যদি এই নাম্বারগুলো হয়, দেখা যায় এই তিন কন্ডিশনেই, এই তিন অবস্থাতেই আমাদের অ্যাটমগুলো বেশ স্টেবল হয়ে থাকে। তো এবং এদের প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই বিশেষ সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাজিক সংখ্যা। ঠিক আছে, সো বিকজ এই নাম্বারগুলোতে আমাদের অ্যাটম অনেক স্থিতিশীল, সেজন্য এগুলো ম্যাজিকের মতো। শেল মডেলের মূল সাফল্য হলো এটি ম্যাজিক সংখ্যাগুলোর অস্তিত্ব সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। যখন কোনো নিউক্লিয় শেল প্রোটন বা নিউট্রন দ্বারা পূর্ণ হয় তখন তা পরম স্থায়িত্ব লাভ করে। সো অর্থাৎ এই পরের লাইনটা দিয়ে কি বুঝেছে জানো, যদি কোনো একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যাও একটা ম্যাজিক নাম্বার হয়, তার নিউট্রন সংখ্যা যদি একটা ম্যাজিক নাম্বার হয়, তখন তার স্থায়িত্বটার লেভেলটাই থাকে অন্য লেভেল, মানে সে অনেক স্থায়িত্ব, মানে সে অনেক বেশি স্টেবল হয়। শেল মডেলের মূল কিছু স্বীকার্য নিয়ে আমরা আলোচনা করব। পোস্টুলেটস অফ শেল মডেল, যেমন স্বাধীন কণা বিভব, প্রতিটি প্রোটন এবং নিউট্রন অন্যান্য নিউক্লিয়নের যৌথ ক্রিয়ার ফলে সৃষ্ট একটি কেন্দ্রীয় বিভব ক্ষেত্র এর মধ্যে স্বাধীনভাবে চলাচল করে, যেখানে এই যে বিভব ক্ষেত্রটা সেটা হচ্ছে আর এর ফাংশন, আর মানে
তোমার পজিশন ভেক্টরের ফাংশন। তারপরে পলির অপবর্জন নীতি। নিউক্লিয়ন সমূহ ফার্মিয়ন হয়, এরা পলির, আসলে এখানে অপবর্জন লিখছে, শব্দটা হবে পলির বর্জন নীতি। হ্যাঁ, শব্দটা দেওয়া যাবে না, এটা ভুল। তাহলে কি বললাম, নিউক্লিয়ন সমূহ, তুমি ভুল সঠিক নিয়ে কোনো চিন্তা করবে না, আমি যদি কোনো ভুল থাকে আমি বলে দেবো, এছাড়া সবই এখানে ঠিক আছে। নিউক্লিয়ন সমূহ ফার্মিয়ন হওয়ায় এরা পলির বর্জন নীতি মেনে চলে, ফলে প্রতিটি শক্তি স্তরে সীমিত সংখ্যক নিউক্লিয়ন থাকতে পারে। পলির বর্জন নীতি বলতে বোঝায় মানে একটা পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যাই সেম হইতে পারে না। বা এভাবে চিন্তা করতে পারো, একটা পরমাণুর শেষ একটা পরমাণুর ভিতরে থাকা যতগুলো পার্টিকেল আছে, এক জাতীয় পার্টিকেল, তাদের প্রত্যেকের শক্তি একই হতে পারে না। ঠিক আছে, শক্তি একই সেম হতে পারে না, একটু হলেও ডিফারেন্স হবে। সো নিউক্লিয়ন সমূহ যেহেতু তারা ফার্মিয়ন, তো কারণ নিউক্লিয়ন মানে কি, প্রোটন আর নিউট্রন, তাই তো, প্রোটন আর নিউট্রন দুইটাকে আমরা ফার্মিয়ন বলি, ফার্মিয়ন পার্টিকেল। এরা পলির বর্জন নীতি মেনে চলে। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ এদের শক্তি একটু হইলেও পার্থক্য আছে, সবার শক্তি পুরোপুরি সমান না। ঠিক আছে, এরপরে স্পিন অরবিট কাপলিং। স্পিন অরবিট কাপলিং বা বাংলায় আমরা বলি স্পিন অরবিট যুগলায়ন। 1949 সালে মেয়ার অ্যান্ড জেনসেন প্রস্তাব করেন যে নিউক্লিয়নের কক্ষীয় ভরবেগ এবং স্পিন কৌণিক ভরবেগের মধ্যে একটি শক্তিশালী বল কাজ করে। এর ফলে মূল শক্তি স্তরগুলো ভেঙে কয়েকটি উপস্তরে বিভক্ত হয়। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী আলোচনা যাচ্ছি যে ম্যাজিক সংখ্যার উৎপত্তি এবং শক্তি স্তর বিন্যাস। সাধারণ হুকিয়ান বা উডস সেকশন বিভব, এই যে উডস সেকশন বিভব, এটা আসলে এটা হচ্ছে উডস এবং সেকশন, ওনারা হচ্ছে নিউক্লিয়াসের যে বিভব শক্তি, বিভব কাজ করে, পোটেনশিয়াল কাজ করে, সেই পোটেনশিয়ালকে এক্সপ্লেন করার জন্য যে বিভব দিচ্ছে, এই জন্য তাদের নামে এটাকে বলা হয় উডস সেকশন বিভব। মানে নিউক্লিয়াসকে এক্সপ্লেন করা ট্রাই করতেছে ওনাদের এই বিভব দিয়ে। বিভিন্ন বিভবই নিউক্লিয়াসের জন্য ফিট খাওয়ানো ট্রাই করছে, বাট বাস্তবতা হচ্ছে যে সব কিছু এক্সপেরিমেন্টের সাথে মিলে নাই। সো উড সেকশন বিভব ব্যবহারের মাধ্যমে প্রথম দিকে কেবল 2, 8, 20 ম্যাজিক সংখ্যাগুলো ব্যাখ্যা করা সম্ভব হলেও পরবর্তী ম্যাজিক সংখ্যাগুলো পাওয়া যায়নি। তবে শক্তিশালী স্পিন অরবিট ইন্টারাকশন বা স্পিন অরবিট কাপলিং অন্তর্ভুক্ত করার পর বিভাজিত স্তরগুলোর ধারণ ক্ষমতা অনুযায়ী ম্যাজিক সংখ্যাগুলোর সঠিক পুনরাবৃত্তি পাওয়া যায়। ঠিক আছে, সো এরপরে আমরা এই যে একটা চার্ট দেখতে পাচ্ছি, এটা টেবিল লিখতে পাচ্ছি, বেসিক্যালি টেবিলটা দিতে পারি। প্রথম শেল, সেখানে আমাদের নিউক্লিয়ন হচ্ছে 2টা, দ্বিতীয় শেলে নিউক্লিয়ন হয় 8টা থাকে, তৃতীয় শেলে নিউক্লিয়ন থাকে 20টা, চতুর্থ শেলে নিউক্লিয়ন 28টা, পঞ্চম শেলে নিউক্লিয়ন হচ্ছে 50টা। মূলত এখানে এই যে আমরা শেল বলতেছি, এটা কিন্তু নিউক্লিয়াসের শেল। হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে যে শেল সেটা, এবং প্রত্যেকটা নিউক্লিয়াসে যেই শেলগুলো আছে, প্রত্যেকটা শেলে কতগুলা পরিমাণ নিউক্লিয়ন থাকতে পারে, নিউক্লিয়ন মানে প্রোটন এবং নিউট্রন, এদেরকে বলা হয় নিউক্লিয়ন, থাকতে পারে, সেটা একটা এখানে আইডিয়া দেওয়া আছে। আর এই শক্তি স্তরগুলোকে কি নামে ডাকা হয়? 1s½ 1p3/2 1p½ 1d⁵/2 2s½ এভাবে করে এদের পরিচয় দেওয়া আছে। আর এরপরে আমরা আলোচনা করব, যেহেতু আমাদের সার্বিক আলোচনা করতে বলছে, তাই আমরা এখন শেল মডেলের সাফল্য নিয়ে আলোচনা করব। দেখো, শেল মডেল তোমার ম্যাজিক নাম্বার এক্সপ্লেন করতে সফল। মৌলগুলোর নিউক্লিয় স্পিন ও প্যারিটি সঠিকভাবে নির্ধারণ করতে পারে, নিউক্লিয়াসের চৌম্বকীয় ভ্রামক বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ব্যাখ্যা করতে সক্ষম, নিউক্লিয়াসের আইসোমারিজম ও তেজস্ক্রিয় ক্ষয় ব্যাখ্যায় সহায়ক শেল মডেল। এখন শেল মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন বিরূপ আকৃতির বা কোয়াড্রাপল মোমেন্ট নিউক্লিয়াসের বিকৃতি ব্যাখ্যা করতে পারে না। আর যৌগিক নিউক্লিয়াস বিক্রিয়া এবং নিউক্লিয় বিভাজন বা ফিশন
প্রসেস সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারে না। যুগ্ম যুগ্ম মানে জোড় জোড় বা ইভেন ইভেন নিউক্লিয়াসের উত্তেজিত স্তরে শক্তি স্তর ব্যবধান সঠিকভাবে দিতে ব্যর্থ হয়। তো এই হচ্ছে আজকের আলোচনা। এভাবে যদি তুমি পরীক্ষা লেখো আশা করা যায় ইনশাআল্লাহ ফুল মার্ক পাবে। সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।